আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হানিফ রেজা বলছিলাম। বাংলাদেশ কি এখন এমন এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেকেই মুক্তভাবে ঘুরে বেড়ান, দেশ চালান, মন্ত্রিত্ব করেন এবং কিছু কথিত জুলাই যোদ্ধা কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ নিয়েও মুক্তভাবে ঘুরে বেড়ান। কিছু সহিংস রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা ও রাজনৈতিক ছত্রছায়ায় নিরাপদ থাকেন, কিন্তু একজন সাংবাদিককে মাসের পর মাস জেলে থাকেন এবং বারবার তার জামিন নামঞ্জুর করা হয়। তাহলে স্বভাবতই প্রশ্ন উঠে, সাংবাদিক আনিস আলমগীর কি সত্যিই এতটা ভয়ঙ্কর? তিনি কি শীর্ষ সন্ত্রাসী শিবিরের নাসিরের চেয়ে বড় অপরাধী? তিনি কি জুলাই যোদ্ধা মাহাদি, যিনি ওসি সন্তোষকে পুড়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিলেন, পুরো থানা জ্বালিয়ে দিয়েছিলেন এবং তিনি সেটা ধম্ববরে সাংবাদিককে বলছিলেন? আনিস আলমগীর কি তাদের চেয়ে ভয়ঙ্কর? নাকি বাংলাদেশে আবার ফিরে এসেছে নির্বাচিত বিচার, যা সবার জন্য প্রযোজ্য নয়, রাজনৈতিক প্রতিহিংসা এবং দ্বৈত মানদণ্ডের রাজনীতি? প্রিয় দর্শক, চলুন দেখা যাক আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখেছেন গত রবিবার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফায়েজ দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। প্রিয় দর্শক, তার আগে গত 5ই মার্চ হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আনিস আলমগীরকে জামিন দিয়েছেন। প্রিয় দর্শক, সেই মামলাটা একটু সূচনাটা আমরা বলে দিই, সেই মামলাটা কে করেছিল। আপনারা দেখেছেন আনিস আলমগীরকে একটা সন্ত্রাস দমনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই মামলাটির বাদী কি সে সম্পর্কে পুলিশ পুরোপুরি অবগত ছিল না। প্রিয় দর্শক, যে সাংবাদিক তার সারাটা জীবন ব্যয় করেছেন তার কলোনিতে, তার প্রতিবাদে, তিনি সবসময় সোচ্চার ছিলেন দুর্নীতির বিরুদ্ধে, তিনি সবসময় আপোষহীন ছিলেন অনিয়মের বিরুদ্ধে, তিনি সবসময় সোচ্চার ছিলেন সমাজের অসঙ্গতির বিরুদ্ধে, আর তাকেই জেলে ঢুকানো হলো সন্ত্রাস বিরোধী আইনে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছিল সেটা ছিল হাস্যকর। এবং সেই মামলায় যখন তিনি জামিন পেলেন হাইকোর্ট থেকে, তখন তাকে আরও কয়েকটি মামলায় তার নামে রুজু করা হলো এবং তার মধ্যে অন্যতম মামলা ছিল এই দুদক। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলে দিই, সেটা হলো এই দুদক, যেখানে হাজার হাজার অভিযোগ জমা হয়েছে আমাদের তথাকথিত যে উপদেষ্টারা ছিলেন ডক্টর ইউনূস সরকারের শাসনামলে এবং জুলাই সন্ত্রাসীরা ছিলেন, সেই অভিযোগের দুদক কোনো বিচার করেনি বা তদন্ত করেনি এবং কাউকে কাউকে বেকসুর খালাসও দিয়েছেন। আপনারা দেখেছিলেন সেই ইউনূস সরকারের সময় যে জুলাই সন্ত্রাসীরা যখন কেউ গ্রেপ্তার করা হতো, তখন ভণ্ড আসিফ নজরুল, যিনি বড় বড় কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর, যিনি মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, সেই লোক আইনের তোয়াক্কা না করে নিজের প্রভাব খাটিয়ে যে কোনো লোককে 1 ঘন্টা ও 2 ঘন্টার মধ্যে তিনি জেল থেকে বের করে নিয়ে আসতেন। কিন্তু এখন তো সে অবস্থা নেই। এখন তো একটা নতুন সরকার এসেছে। আমরা আশা করেছিলাম এই সরকারের সময় অন্তত মানুষ তার আইনি অধিকার ফিরে পাবেন, কিন্তু আজকের যে সংবাদ আমরা দেখলাম বা যে বর্ণনা আমরা শুনলাম, তার থেকে খুব একটা খুশি বা সন্তুষ্ট হওয়ার মতো খবর আমরা পাচ্ছি না। যেটা বলছিলাম যে গত বছরের 14ই ডিসেম্বর রাতে ডিবির একটি দল সাংবাদিক আনিস আলমগীরকে
জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর থেকে একের পর এক মামলায় তিনি কারাগারে রয়েছেন। বাংলাদেশের আইনে জামিন একটি আইনি অধিকার, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বে প্রচলিত একটি অধিকার, যে কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইটস টু গেট দ্য বেইল। বিশেষ করে যখন কেউ কখনো আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে জামিন পাওয়ার। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পেলাম? গত 18-19 মাসে যেখানে হাজার হাজার মানুষকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছে জামিন না দিয়ে, বর্তমানে এই সরকারের আমলে সে একই কাজটি করা হচ্ছে। কেন হিপোক্রেসি? কেন এই দ্বৈত মানদণ্ড? বাংলাদেশের মানুষ এখন একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, সেটা হলো কিছু মানুষ আইনের ঊর্ধ্বে, যেমন গত সরকারের উপদেষ্টারা, জুলাই যোদ্ধারা, যারা বাংলাদেশের কোনো আইন তারা মানে না, বাংলাদেশের এমন কোনো হীন অপরাধ তারা করেনি, বাংলাদেশে এমন কোনো দুর্নীতি তারা করেনি, এবং তারা কোনো আইনের তোয়াক্কা করে নাই। সুতরাং তারা আইনের ঊর্ধ্বে। আর কিছু মানুষ আইনের সবচেয়ে কঠিন প্রয়োগের শিকার। যে তথাকথিত জুলাই যোদ্ধা, যাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, তারা অনেকে আজকে মুক্তভাবে চলাফেরা করেন। তারা হুমকি দেন তাদের বিরুদ্ধে যদি কোনো তদন্ত করা হয় তারা মব ভায়োলেন্স করবেন, তারা প্রতিবাদ করবেন, তারা সরকারকে নামাবেন। কিন্তু একজন সিনিয়র সাংবাদিক, যিনি বহু বছর ধরে রাজনীতি, দুর্নীতি, সুশাসন, নির্যাতন এবং রাষ্ট্রের নানান বিষয় নিয়ে তার দুর্দান্ত লেখনীতে তিনি বারবার তুলে ধরেছেন, প্রতিবাদ করেছেন, তিনি কেন বারবার জামিন থেকে বঞ্চিত হলেন? নতুন সরকার ক্ষমতা আসার পর মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশে প্রতিষ্ঠা হবে আইনের শাসন এবং ন্যায় বিচার। কিন্তু বাস্তবে যদি দেখা যায় কিছু প্রভাবশালী ব্যক্তি সহজে মুক্তি পান, কিন্তু সাংবাদিকেরা একের পর এক মামলায় আটকে থাকেন, তখন সম্ভবত মানুষের প্রশ্ন উঠতে পারে, এই সরকার কি সত্যিই পরিবর্তন এনেছে, নাকি আগের সরকারের পথে অনুসরণ করতেছে? অনেকে বলছে এটা পরিবর্তন নয়, এটা শুধু ক্ষমতার হাত বদল, শুধু রং বদলেছে, যে প্রক্রিয়া বদলায়নি। প্রিয় দর্শক, শুধু আনিস আলমগীর নয়, বাংলাদেশে আরও কয়েকজন পরিচিত সাংবাদিক এখন কারাগারে রয়েছেন বিনা বিচারে। তারা মাসের পর মাস, বছর পর বছর জামিন পাননি। তারা হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপার মতো প্রতিযশা সাংবাদিক। এই সাংবাদিকরা যদি কোনো অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হতে হবে, কিন্তু তারা কেন জামিন পাবে না? কারণ জামিন পাওয়া তাদের অধিকার। তারা তো আর দেশ থেকে পালিয়ে যাবে না জামিন পেলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাদের কি ন্যায্য আইনি সুযোগ দেওয়া হচ্ছে, নাকি তাদেরকে নির্যাতন করা হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে? গণতন্ত্রের সাংবাদিকতা হলো চতুর্থ স্তম্ভ। যদি সাংবাদিকেরা সবসময় গ্রেপ্তার, মামলা এবং জেলের ভয় থাকেন, তাহলে তারা কিভাবে সত্য প্রকাশ করবেন? আর যখন সত্য প্রকাশ বন্ধ হয়ে যায়, তখন সবচেয়ে বড় ক্ষতি হয় রাষ্ট্রেরই। প্রিয় দর্শক, বর্তমান যারা ক্ষমতায় রয়েছে, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 17 বছর ব্রিটেনে ছিলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ অসংখ্য মামলা রয়েছে। শুধু উনি না, তার পুরো সরকার ব্যবস্থা বা সরকারে যারা রয়েছে, মন্ত্রী থেকে নেতা পর্যায়ে, তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যেটা করা হয়নি। তারা সবাই কি নির্দোষ? তারা কোনো কি অপরাধ করেনি? তারাই শুধুই কি গত সরকারের রোশনালে পড়েছিলেন? যদি তাই হয়, তাহলে গত বিএনপি সরকার আমল তারা যখন ক্ষমতায় ছিল, তখন কীভাবে বিএনপি 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল? কেন সারা দেশের 64টি জেলায় বোমা হামলা হয়েছিল? কেন হাজার হাজার সাংবাদিক, আওয়ামী লীগ কর্মী, নেতাদেরকে হত্যা করা হয়েছিল? এই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, কেন তিনি 10% বা
খাম্বা তারেক হিসেবে পরিচিত। তারা যদি তাদের সেই চরিত্র থেকে বেরিয়ে না আসতে পারেন, তাহলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমরা এদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না। আনিস আলমগীরের মামলার চূড়ান্ত রায় কী হবে আমরা জানি না, তা সেটা আদালতে নির্ধারণ করবে। কিন্তু একটি বিষয় আমরা খুবই পরিষ্কার, সেটা হলো বাংলাদেশের মানুষ এখন একটু স্বস্তি চায়। বাংলাদেশের মানুষ একটু দেখতে চায় আইন যেন সবার জন্য সমান হয়। কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, কেউ ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ, কেউই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। আর যদি আইন নির্বাচিতভাবে প্রয়োগ করা হয়, তাহলে মানুষের আস্থা ধীরে ধীরে পুরো ব্যবস্থা বা পুরো আইনি ব্যবস্থার প্রতি যে বিশ্বাস মানুষের ছিল সেটা হারিয়ে যাবে। সেটা অলরেডি হারিয়ে গিয়েছে। এই সরকারের দায়িত্ব হলো সেই বিশ্বাসকে পুনঃস্থাপন করা। কিন্তু এই যদি হয়, হাজার হাজার সাংবাদিককে কারাগারে বিনা বিচারে রাখা হয় এবং তাদের জামিন বারবার বাতিল করা হয়, তাহলে আমাদের মনে স্বভাবত প্রশ্ন জাগে, কে চালাচ্ছে এই সরকার? এটা কি বিএনপির সরকার, নাকি এটা সেই ইউনূসের সরকারের প্রেতাত্মা? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, আনিস আলমগীরের জামিন নামঞ্জুর হওয়া কি ন্যায্য আইনি প্রক্রিয়া, নাকি একটি দ্বৈত মানদণ্ডের একটি উদাহরণ? ইট ইজ এ হিপোক্রেসি। আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে 3R নেক্সাস মিডিয়ার সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে।